সীমান্তে চোখ, সীমান্তের গ্রাম, সীমান্তের সুরক্ষা, সীমান্তের গ্রামের আর্থসামাজিক উন্নয়ন, এই লক্ষ্যে কেন্দ্রের ভাইব্রেন্ট ভিলেজেস কর্মসূচি। এবার এই মানচিত্রে জুড়ছে পশ্চিমবঙ্গ। মালদায় শুরু ভাইব্রেন্ট ভিলেজেস প্রকল্প। মালদা সীমান্ত সুরক্ষা নিরিখে রাজ্যের মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জেলা। গা ঘেঁষে বাংলাদেশ, সমস্যার নাম অনুপ্রবেশ। এমনই মালদা থেকে শুরু ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম। লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং সীমান্ত সুরক্ষাকে আরো জোরদার করা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মালদাহের সীমান্তবর্তী আদমপুর গ্রামে। মালদাহে 5টি ব্লকের 29টি গ্রাম, সেগুলি কিন্তু ভাইব্রেন্ট ভিলেজ প্রজেক্টের মধ্যে আনা হয়েছে এবং এই প্রজেক্টের অধীনে এই এলাকায় গ্রামীণ উন্নয়নের পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। মালদায় শুরু ভাইব্রেন্ট ভিলেজেস কর্মসূচি। 5টি ব্লকের 29টি সীমান্তবর্তী গ্রামে বিশেষ শিবির। এই শিবিরে গ্রামবাসীরা তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। কি ব্যবস্থা নিলে সমস্যা মিটবে সেই মতামত নেওয়া হবে। সেই মতামতের ভিত্তিতেই উন্নয়নের অ্যাকশন প্ল্যান। এখানে আমরা একটা নতুন পরিকল্পনা করেছি, আমার গ্রাম আমার কল্পনা। তো যা গ্রামের লোক আছে ওনার সঙ্গে আমরা কথা বলছি। বিডিও সাহেব আছেন, আমাদের লোকাল পলিটিক্যাল লিডারশিপ আছে, আমিও আজকে এসেছিলাম। ওরা কি চাইছে? ওরা ওখানে সোলার লাইটিং চাইছে বা সড়ক চাইছে বা ওনাদের কিছু হেলথের প্রবলেম আছে। আমরা এরকম সভা করে করে প্রপোজালটা তুলছি সো দ্যাট আমাদের গ্রাম এলাকাতে আমরা ভালো করে ডেভেলপমেন্ট করতে পারি। বর্ডার বেশি দূর নাই, অল্প দূর আছে, পাশেই আছে। তো এখন তাহলে তোমরা কি চাইছো? এখন চাই এখন রাস্তা ভালো, বাড়ি ঘর দিলে ভালো। এই যে সরকার তোমাদের কাছে এসে জানতে চাইলো, এতে তোমরা কতটা খুশি, যে কতটা আশা দেখছো? আমাদের সবকিছু আমাদের দিলে আরো খুশি। আমরা তো এতদিন কিছু তো আমরা পাইনি, এখন যদি পাই তো আরো আমাদের ভালো। ডাবল ইঞ্জিন সরকার এসেছে তাই জন্য খুশি নাকি? হবে এবার। উত্তর 24 পরগনার বাগদা সীমান্তবর্তী এলাকা। এখানকার হামকুড়া গ্রামকে বেছে নেওয়া হয়েছে ভাইব্রেন্ট ভিলেজেস প্রকল্পের অংশ হিসেবে। পালাবদলের সরকারের সিদ্ধান্তে খুশি গ্রামের বাসিন্দারা। যদি আমাদের গ্রামকে ভাইব্রেন্ট গ্রাম হিসেবে বেছে নেওয়া হয়, যদি গ্রামের সমস্ত সাধারণ মানুষ উন্নতির দিকে যায়, কাজকর্ম পায় এবং কৃষিদের বিভিন্ন মাল বেচা কেনা যদি সুবিধা হয়, তাতে আমরা খুব আনন্দিত, আমরা খুশি হব। বাগদার মাথাভাঙা গ্রামকেও বেছে নেওয়া হয়েছে ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে। এই গ্রামেও খুশির ছোঁয়া। মাথাভাঙাকে ভাইব্রেন্ট গ্রাম হিসেবে বেছে নেওয়া এলাকার লোক ভীষণ খুশি। স্কুলটারও যেমন একদিকে উন্নতি হবে, আর রাস্তাঘাটের উন্নয়ন হবে, এলাকায় বিভিন্ন ক্ষুদ্র শিল্প গড়ে উঠলে এলাকার মানুষও কর্মসংস্থানের সুযোগ পাবে। মুর্শিদাবাদের সীমান্তবর্তী গ্রাম চর লবণগোলা। গ্রামবাসীরা চাইছেন ভাইব্রেন্ট ভিলেজেসে বেছে নেওয়া হোক তাদের গ্রামকে। উন্নয়নটা একটু ভালো হয়। চাইছেন এই প্রকল্পটা আমরা চাচ্ছি কি আমাদের মাছ মারা, খেতে যাওয়া আসা আমাদের জানে একটু সুবিধাটা জানে করে দেয়। সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরেও ভাইব্রেন্ট ভিলেজেস কর্মসূচির সিদ্ধান্ত নতুন সরকারের। এই জেলার 66টি গ্রামকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে। ওই 66 ভিলেজেসে আমরা আরও ডিটেল কাজ করব, যেখানে ট্যুরিজম ডেভেলপমেন্ট হোক, লাইভলিহুড আর বিভিন্ন রকম প্রজেক্টস, যেটা নিয়ে ওখানে পাবলিকের লাইফ কোয়ালিটি অফ লাইফটা বাড়বে, ওনাদের আয় বাড়বে, এই ধরনের প্রজেক্টসই আমরা ডিটেল করার এটা চলছে। এখন অলরেডি গ্রাউন্ড লেভেলে এলাকার বিডিও এবং বিভিন্ন স্টেক হোল্ডার্স নিয়ে আমরা পুরো ডিটেল প্রপোজাল প্ল্যানিং করছি। ওটা খুব শীঘ্রই এটা ভালো করে ইমপ্লিমেন্ট করা হবে। এটা গভর্নমেন্টের খুব টপ প্রায়োরিটি এটা স্কিম আছে। বাংলার উন্নয়নের ডাবল ইঞ্জিনের গতি, সীমান্তের গ্রাম, সীমান্ত সুরক্ষা, উন্নয়ন, এ নিয়েই ভাইব্রেন্ট ভিলেজেস বাংলার আর এক আশার আলো। নিউজ 18 বাংলা। দেশভাগের যন্ত্রণা, আত্মবলিদান, স্বাধীনতার জন্য বাঙালির লড়াইয়ের ইতিহাস মিউজিয়ামে সংরক্ষণ করা হোক। বাংলায় পার্টিশন মিউজিয়ামের দাবি গোপাল পাঁঠার জাতীয় আর্তত্রাণ সমিতির।
অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এদেশের ধুলি, মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি। এর আগে হয়তো পশ্চিমবঙ্গ দিবস হয়েছে, কিন্তু এত ব্যাপকভাবে এই জিনিসটা হয়নি। কারণ বাংলার জিনিসটাকে কেন চাপা রাখা হবে? আমরা যার জন্য এই পার্টিশন মিউজিয়ামটা জন্য আবেদন ওনার কাছে রাখছি। এটা তো সত্যি দরকার ইতিহাসটাকে তুলে ধরা। তারা যদি ওয়ার্ল্ডের ইতিহাস পড়তে পারে, তারা কেন বাংলার ইতিহাসটা পড়বে না? স্বাধীনতা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, জীবন দিয়ে লড়াই। স্বাধীনতা মানে কারার ওই লৌহ কপাট ভাঙার ইতিহাসকে বুকে আগলে রাখা। স্বাধীনতা মানে বাঙালির লড়াই। এই স্বাধীনতার ইতিহাস সংরক্ষিত হোক মিউজিয়ামে, রাজ্যে তৈরি করা হোক পার্টিজান মিউজিয়াম, চাইছেন জাতীয় আর্তত্রাণ সমিতির সদস্যরা। জাতীয় আর্তত্রাণ সমিতি, এই সমিতি জানে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং এর নারকীয়তা। এই সমিতি দেখেছিল কলকাতার সবচেয়ে কালো দিন। জাতীয় আর্তত্রাণ সমিতি তৈরি করেছিলেন গোপাল মুখোপাধ্যায়, দ্য মটন সেলার টু এ সেভিয়ার, যার নেতৃত্বে মুসলিম লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছিল হিন্দু বাঙালি। অনেকেরই অভিযোগ গোপাল মুখোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাস বাঙালিকে জানতে দেওয়া হয়নি। এর পেছনে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র। বাংলায় পালা বদলের পর ছবিটা বদলেছে। কলকাতার একটি রাস্তার নাম গোপাল মুখোপাধ্যায়ের নামে করেছে রাজ্য সরকার। সুরাবর্দী এভিনিউয়ের নাম বদলে হয়েছে গোপাল মুখার্জি রোড। গোপাল মুখোপাধ্যায় নেই, আর্তত্রাণ সমিতি চালাচ্ছেন তার নাতি নাতনিরা। তারাই চাইছেন বাংলায় পার্টিজান মিউজিয়াম হোক। এই মিউজিয়ামে তারা রাখতে চান হিন্দুর হোমল্যান্ডের জন্য লড়াইয়ের নায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাহিনী। গোপাল মুখার্জির নামে বর্তমান সরকার ঘোষণা করেছে একটি রাস্তা, যেটা পাকসার প্রেসক্লাসের ওখানে অবস্থিত। এটা আমরা পরিবার থেকে কিন্তু কোনো আবেদন রাখিনি, এটা সরকার থেকে নিজে থেকেই এই জিনিসটা করেছে। 46-এর দাঙ্গার যে ইতিহাস এবং 46-এর দাঙ্গার যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো এবং এই ইতিহাসটাকে সম্পূর্ণভাবে বিগত সরকার চেপে রেখে দিয়েছিল। গোপাল মুখার্জির নাম উঠতে দেওয়া হয়নি। ওনার এই কর্মকাণ্ডে আমরা আশাবাদী যে একটা পার্টিশন মিউজিয়াম পশ্চিমবাংলাতেও একটা হোক এবং তাতে একটা কক্ষ দেওয়া হোক, যাতে আমরা গোপাল মুখার্জি এবং গোপাল মুখার্জির সহকারী এবং সমস্ত রকমের যে ইতিহাস, যে ছবি, সেই সমস্ত দিয়ে ওই কক্ষটাকে আমরা সাজাতে পারি। পাঞ্জাবে রয়েছে পার্টিজান মিউজিয়াম, দিল্লিতে রয়েছে পার্টিজান মিউজিয়াম, এবার বাংলায় পার্টিজান মিউজিয়ামের দাবি। এখানে কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই। একটি পার্টিশনে যেমন একটি হিন্দু পরিবার আগুনে দগ্ধ হয়েছে, একটি মুসলিম পরিবার হয়েছে, সবার যন্ত্রণা দুঃখই সেই পার্টিশনে তুলে ধরা হোক, যাতে ভবিষ্যতে এরকম ভাতৃঘাতী পদক্ষেপ আর ভবিষ্যৎ প্রজন্মকে না দেখতে হয়। আমাদের চোখের সামনে যেন সেটা থাকে যে কি হয়। এই যে উদ্বাস্তু জীবনের লড়াই, সেই লড়াইটা স্থান 80 বছর হতে চললো পার্টিশনের, এতদিনে এক বর্ণ কোনো সরকারের তরফ থেকে চেষ্টা হয়নি এবং নেগলেক্ট হতে শেষ হয়ে গেছে। আমাদের সংগ্রহে যা রয়েছে তার মধ্যে বিভিন্ন বিপ্লবীদের চিঠি, যারা পরবর্তীকালে পার্টিশনের পর পূর্ববঙ্গ থেকে এখানে চলে এসেছিলেন এবং এখানে বিভিন্ন জায়গাতে যারা ছিলেন সেই সমস্ত জায়গার ঠিকানা, আমরা সেগুলো সব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম, স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা। রাজনৈতিক সদিচ্ছায় কেটেছে কয়েক দশকের জট। 28শে মে এক্সক্লুসিভলি এই খবর আমরা দেখিয়েছিলাম। 2রা জুলাই আরও একটা এক্সক্লুসিভ খবর। কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়েতে কাজ শুরু হওয়ার খবর আমরাই প্রথম দেখাই আপনাদের। একের পর এক এক্সক্লুসিভ ছবি, যা দেখলেই স্পষ্ট হয়ে যাবে সেকেন্ডারি রানওয়েতে কাজ কিভাবে এগোচ্ছে। এই হলো সেকেন্ড রানওয়ে, এই হলো বাঁকড়া মসজিদ। বিমানবন্দরের বাউন্ডারি থেকে 150 মিটার দূরত্ব।
এইখানে দেখুন এই সেকেন্ড রানওয়ের পাশে, ও পাশে প্রাইমারি রানওয়ে দূরে যেটা দেখছেন, আর এই সেকেন্ডারি রানওয়ে থেকে ঠিক সামনে আরেকটু প্লে করলে আমরা বুঝবো, এই বাঁকড়া মসজিদ থেকে দূরত্ব 165 মিটারের। মানে সেকেন্ড রানওয়ে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটারের। কিন্তু নিয়ম কি বলছে? নিয়ম বলছে যে রানওয়ে শেষ হওয়ার পরের 240 মিটার পর্যন্ত কোনো রকম কোনো কনস্ট্রাকশন থাকতে পারবে না। এই মসজিদটি যদি এখানে না থাকে, অর্থাৎ যদি এটা সরানো হয়, তাহলে কি হবে? প্রাইমারি রানওয়ের পাশে সেকেন্ডারি রানওয়ে, যেটা প্রাইমারি রানওয়ের মতোই লম্বা, মাঝখানে মসজিদ নেই। কিন্তু সেকেন্ডারি রানওয়ে থেকে বাঁকড়া মসজিদের দূরত্ব 165 মিটার। মসজিদের ঠিক কাছ পর্যন্ত, ঠিক কাছেই সেখানে রানওয়ে বাড়ানোর কাজ চলছে, সেখানে মাটির স্তূপ রাখা রয়েছে। এক্সক্লুসিভ ফুটেজ, কাজ শুরু হয়ে গেছে, উন্নয়নের উড়ানের লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। কয়েক দশকের জট কেটেছে রাজনৈতিক সদিচ্ছায়। সেকেন্ড রানওয়ে আরও লম্বা করার কাজ শুরু হয়ে গেছে। মসজিদটি সরলে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক হবে কলকাতা বিমানবন্দর। দেখুন ঠিক এইরকম ভাবে সেকেন্ড রানওয়েতে তাহলে কি হবে? বড় যাত্রীবাহী বিমান নামায় আর কোনো বাধা থাকবে না। বোয়িং 787, এয়ারবাস A330 নামতে পারবে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিকে টক্কর দেবে কলকাতা। তাই সেকেন্ড রানওয়েকেও বিশ্বমানের করার কাজ শুরু হয়ে গেছে। আগে থেকেই কাজ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এগিয়ে রাখতে চাইছে, কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক প্ল্যাটফর্ম বা তারা সেগুলোকে এখানে নিয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যে পাথর সেগুলো পৌঁছেছে, যাতে ওই রোড টপটাকে তৈরি করতে পারা যায়। ফলে সব মিলিয়ে অত্যন্ত দ্রুততার সাথে কলকাতা বিমানবন্দরের ভেতরে রানওয়ে সম্প্রসারণের যে কাজের যে গতি সেটা এসছে, সেটা ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আমরা বিমানবন্দরের সম্প্রসারণ চাই, আমরা চাই আন্তর্জাতিক বিমান কলকাতায় প্রতিদিন ওঠানামা করে। আমরা এই আধুনিক যে পশ্চিমবঙ্গ তৈরি করতে চলেছে সেখানে সেটা একটা অন্তরায়। আর এটা কোনো মন্দির মসজিদের বিষয় না হিসেবে দেখে এটা নিরাপত্তার একটা বিষয় এবং জিরো ভিজিবিলিটি হয়ে যায় আধুনিক টেকনোলজি। তখনও ফ্লাইট ল্যান্ড করানো যায়, কিন্তু এখানে করানো যাচ্ছিল না। একটা নিরাপত্তার প্রশ্ন চলে আসে। বৈধ অবৈধ মন্দির কি মসজিদ, এর অস্তিত্ব আছে কিনা, কবে থেকে তৈরি হয়েছে, এগুলো থেকে শুরু করে আমরা তো কোনো মসজিদ ভাঙার রাজনীতি করতে আসেনি, ওটাকে ওখান থেকে শিফট করিয়ে দেওয়া হবে। যাদের যাতায়াত আছে বা যারা ওখানে থাকেন সকলকে বুঝিয়ে সহমতের ভিত্তিতে, এটা দীর্ঘদিনের ইস্যু, যেটাই প্রশাসন করুন নিশ্চয়ই ইতিবাচক মন নিয়েই সবাই সহযোগিতা করবে। একটা বিষয়টার সকলের সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যের ভিত্তিতে ভালোভাবে হোক। গ্রেফতার ছেলে হাইকোর্টে বাবা, রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। লটারি প্রতারণা মামলায় ধৃত নির্মলের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 3টি মামলায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে নির্মল। মামলা বিচার্য তালিকায় অন্তর্ভুক্ত হলে শোনা হবে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। নান্টু ঘোষ ব্লাইন্ড স্কুলে জমি হাতিয়ে নিয়েছে। নান্টু ঘোষকে চোর বললে খুব অপরাধ হবে, চোরদের মান সম্মান চলে যাবে, ওকে চোর ইনফিনিটিভ বলতে হবে। ছেলেটা তো একটা সবাই পলিটিক্যাল লোক নিজের ছেলেকে মানুষ তৈরি করে, কেউ ডক্টর ইঞ্জিনিয়ার করে, নিজের ছেলেকে নিজের থেকে বড় চোর বানায়। যতগুলো ওর অপরাধ করেছে তার ফল তো ওকে ভুগতে হবে। উনি যার কাছে যান তাতে কিচ্ছু যায় আসে না। ছেলে গ্রেফতার হওয়ার পর রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 3টি ঘটনায় রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে নির্মল ঘোষ। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেছে। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। লটারি প্রতারণা মামলায় গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলেকে গ্রেফতার করেছে খড়দা থানা। আর 6 দিনের পুলিশ হেফাজতে তীর্থঙ্কর ঘোষ। ছেলে জেলে, স্ক্যানারে বাবা। আড়ালে থেকেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ।
26-এর বিধানসভা ভোটে পানিহাটিতে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। ভোটে হারেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক লটারি প্রাপকের 1 কোটি টাকা আত্মসাতের। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তীর্থঙ্করের। অভিযোগ, বিপদ আঁচ করে ভোটে হারের পর থেকেই গা ঢাকা দেন তিনি। অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এক ব্যক্তি 1 কোটি টাকার লটারি জিতেছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার টিকিট নাকি কেড়ে নেন তীর্থঙ্কর। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয়। এটা আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো। টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। এখানেই শেষ নয়, তীর্থঙ্করের বিরুদ্ধে 21-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগও উঠেছিল। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল, গুন্ডা ছিল। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা আমরা নিজে চোখে দেখেছি। এখন পানিহাটির বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথ, নির্মলের ছেলে জেলে, পুলিশের স্ক্যানারে বাবা। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে। কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া। অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। এদিন আদালতে তোলার সময় ডিম ছোড়া হয় তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। নিউজ 18 বাংলা। দমদমে গ্যাংওয়ার। ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শুট আউট। ফাঁকা রাস্তায় পর গুলি। ঝাঁঝরা এক প্রমোটার, খুনে অভিযুক্ত স্থানীয় দুষ্কৃতী। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, তখনও ভোরের আলো ফোটে। সোমবার হঠাৎ গুলির শব্দ, একের পর এক গুলি, শুট আউট। বাইকে করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন দিয়ে যাচ্ছিলেন রাজা দত্ত। বাইকে ছিলেন 3 জন, মাঝে বসেছিলেন রাজা। খলিশাকোটার কাছে তাদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। রাজার থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে পর গুলি চালায় তারা। মাটিতে লুটিয়ে পড়েন রাজা। মারধর করা হয় রাজার 2 সঙ্গীকে। ঘটনাস্থলের পাশেই একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান এই গাড়িতেই এসেছিল দুষ্কৃতীরা। রাজা দত্ত নামে কোন এক কুখ্যাত ক্রিমিনাল আছে, তাকে নাকি মার্ডার করেছে। আর যত ঠেক হচ্ছে এই দোকানটা তো তুলে নিয়ে যান। এই যে দোকানটা, ওইখানে একটা পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসটা, এই জায়গাটা যত গন্ডগোলটা এইটুকুর মধ্যেই হয়। এখানে মানে আপনি চলাফেরা করতে পারবেন না, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। প্রশাসনের কাছে অনুরোধ করব, তারা ঠিকঠাক যদি এখানে টহলদারি করে তাহলে এই দৌরত্বটা কমে। স্থানীয়দের দাবি, রাজা তৃণমূল ঘনিষ্ঠ, বাড়ি উত্তর দমদমের 19 নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরেই এলাকায় তার দাপট। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদ থেকেই এই ঘটনা। ঘটনায় অভিযোগের তীর এলাকারই আরেক তৃণমূল ঘনিষ্ঠ সুমনের দিকে। সুমনও 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের দাবি,
এলাকা দখল নিয়ে বহুদিন ধরেই সুমন ও রাজার মধ্যে ঝামেলা। পুলিশের দাবি, রবিবার রাত 12টা নাগাদ সুমনের অফিসে ভাঙচুর চলে। অভিযোগ, তৃণমূল আমলে এই অফিস থেকেই চলত সিন্ডিকেট তোলাবাজির কারবার। এই ভাঙচুরের ঘটনায় অভিযোগের আঙুল ওঠে রাজার দিকে। এরপরেই ভোর রাতের শুটআউট। পুলিশের দাবি, এটা একেবারেই দুই গ্যাংয়ের লড়াই। সুমনের খোঁজ চলছে। আমি জানি না গো, আমি ওসব কিছু আমাকে বলি জানি না। আপনাদের কাছে খবর কখন এসছে? এই তো আধা ঘন্টা খান আগে ওই প্রমোটার ওই ইয়ে ওই কি বলে না, ওই বিল্ডিং বানায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করা হয়, যার ফলে মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যে 2 জন আহত রয়েছে। গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দমদম থানার পুলিশের পক্ষ থেকে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।